সোনার ছেলেরা নতুন করে 24-এর স্বাধীনতা অর্জন করার পর আজকে এক আনন্দ ঘন পরিবেশে আমরা এখানে একত্রিত হয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমরা বা আমাদের পূর্বপুরুষ মুক্তিযোদ্ধারা 71 সালে যে স্বাধীনতার যুদ্ধ করেছিলেন, তারা কখনো কল্পনা করেননি যে আমাদেরকে আর একবার আওয়ামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কি বলেন ঠিক না? এরকম কোন চিন্তা তাদের ছিল না। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের এই 52-53 বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমান সহ যারাই যখনই ক্ষমতায় এসেছে তখনই তারাই স্বৈর শাসকে পরিণত হয়েছে। তারা দেশের কথা ভাবে নাই, জনগণের কথা চিন্তা করে নাই, সাম্য মানবিক অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে নাই, বরং তারা কাজ করেছে নিজের দলের জন্য, বরং তারা কাজ করেছে নিজেদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য। আর এই ক্ষমতা এবং দলকে টিকায় রাখার জন্য কোথায় মানুষ মরল, কার জীবন গেল, কার যৌবন গেল, কার পরিবার গেল, দেশ ধ্বংস হয়ে গেল, মানুষের উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতনের স্টিম রুলার চালালো। এমনকি আমরা দেখেছি 5 মের মতো এই 24-এ এসেও তারা ছাত্রদের উপরে এমন ভাবে বুলডোজার দিয়ে তাদেরকে দমন করার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছে। উদ্দেশ্য ছিল এটাই, আমরা ক্ষমতায় টিকে থাকতে চাই। ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের উপরে, ছাত্র ভাইদের উপরে, আমাদের পরিবার টুকরা সন্তানদের উপরে গোলমেজার চালাইতে তারা দ্বিধাবোধ করে না। এই ক্ষমতায় টিকে থাকার জন্য এত পায়তারা কেন? পায়তারা এই যে এক একটা বাজেট করতে পারলেই বাজেটের মিনিমাম অংশটাই, বাজেটের বেশিরভাগ অংশটাই তাদের পকেটে ঢুকাইতে পারে। দেশের সম্পদকে লুট করে, বাজেয়াপ্ত করে, লুট করে তারা বিদেশে পাচার করতে পারে। এক একজন আয়া পুয়া, তাদের ঘর বাড়ির পুয়া, তারা বিদেশের বাড়িতে শত শত কোটি কোটি টাকা জমিয়ে এবং একের পরে এক 5টা 10টা করে বাড়ি করে একজন বুয়া তাদের ঘরের কাজের মেয়ে, কাজের মহিলা। এরকম নিকৃষ্ট ইতিহাস আমার মনে হয় বাংলাদেশ সারা পৃথিবীতে আর নাই। এটা আমাদের বাংলাদেশের নিকৃষ্ট ইতিহাস। সুতরাং আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সে 71 থেকে নিয়ে 24 পর্যন্ত এই 53টা বছরেও প্রত্যেকটা দল, যত দল ক্ষমতা এসছে, যারা এসছে তারাই নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এমনকি আমরা দেখেছি শুধু দল না, বরং ব্যক্তিকেন্দ্রিক ফখরুল ইসলাম যখন ক্ষমতায় আসলেন, সেও কিন্তু ক্ষমতা সহজে ছাড়তে চায় না। কি বলে ঠিক না? যারা ক্ষমতায় যায় তারাই মজা পেয়ে যায়। এটাই ছিল বাংলাদেশের ইতিহাস। কিন্তু প্রকৃত অর্থে এই 53টা বছরেও আমাদের সাম্য কেন প্রতিষ্ঠিত হলো না? ন্যায় বিচার কেন প্রতিষ্ঠিত হলো না? মানুষের অধিকার কেন প্রতিষ্ঠিত হলো না? একটাই মাত্র কারণ, প্রমাণিত হয়েছে বারবার। যদি আমরা চেষ্টা করেছিলাম, কখনো বিএনপিকে ভোট দিয়ে বানিয়েছি, কখনো আওয়ামী লীগকে বানিয়েছি, কখনো জাতীয় পার্টিকে বানিয়েছি, পরিবর্তনের পিছনেও জনগণের চাহিদা ছিল আমাদের অধিকার প্রতিষ্ঠা হোক, কিন্তু তা এ পর্যন্ত হয় নাই। কথা বলেন ঠিক না? এই না হওয়ার একমাত্র কারণ হলো, শুধুমাত্র কারণ হলো, কেবলমাত্র কারণ হলো এরা সকলেই এক দলে দলবদ্ধ, অর্থাৎ তারা তন্ত্রমন্ত্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। কথা বলেন ঠিক না? কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেও গণতন্ত্র করতে করতে তারা একতন্ত্র এবং স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে। আসলে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করেও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা কখনো সম্ভব না। আপনারা দেখেছেন পার্লামেন্টের আইন মাঝে মাঝে পরিবর্তন হয়েছে। পার্লামেন্টের মেজর পার্সেন্ট এমপি মন্ত্রীরা যেটা চায় সেটাই পাস হয়, মত চায় মত পাস হয়। মানুষ জনগণের অধিকার খর্ব করে আইন পাস করে। পার্লামেন্টের বেশিরভাগ মানুষ যেটা চাচ্ছে সেটাই আমাদের দেশে হয়ে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তন যতদিন পর্যন্ত না হবে, প্রকৃত অর্থে জনগণের স্বাধীনতা, প্রকৃত অর্থে ন্যায্য বিচার এবং সাম্য প্রতিষ্ঠা হবে না। এই অবস্থা কখন হবে? এই অবস্থা তো তখনই হবে যখন আমরা আমাদের হাতে আইন প্রণয়নের ক্ষমতা না রাখবো। কথা বলে ঠিক না? এই জন্য দেখেন, ভালো মানুষ কি চিন্তা করে? ভালো মানুষ চিন্তা করে আমি যেন চাইলেও শয়তানের ঢোকায় না করি। কথা বলে ঠিক না? আমি যেন চাইলেও শয়তানের ঢোকায় করে অন্যায় না করি। এটা ভালো মানুষের চাহিদা। সুতরাং প্রত্যেকটা ভালো মানুষকে নতুন করে ভাবতে হবে
চিন্তা করতে হবে যে আমরা বারবার পরিবর্তন করে গণতন্ত্রের হাতে ক্ষমতা দেওয়ার কারণে আজকে 53 বছরে দেশের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। আমরা পরীক্ষা করেছি আওয়ামী সরকারকে, পরীক্ষা করেছি বিএনপি সরকারকে, পরীক্ষা করেছি জাতীয় পার্টিকে, কিন্তু তারা আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। বোঝা গেল তন্ত্রমন্ত্রের দ্বারা আরো 100 বছর পার করলেও বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। সুতরাং শান্তি প্রতিষ্ঠা হবে কিসের দ্বারা? কিসের দ্বারা জোরে বলেন? কিসের দ্বারা? সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহেব চরমনাই এ কথাই আমাদেরকে বলতে চাচ্ছেন যে এতদিন আমরা তন্ত্রমন্ত্রকে পরীক্ষা করে দেখেছি, আর দেখার সময় নাই। বরং আগামী নির্বাচনে পীর সাহেব চরমনাইয়ের হাতকে মজবুত করে পীর সাহেব চরমনাইয়ের মার্কা হাত পাখায় ভোট দিয়ে আগামী নির্বাচনে এককভাবে বিজয় অর্জন করতে হবে। কি বলেন? চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ? অনেকের বক্তব্যের মাধ্যমে, অনেকের ব্রিফিং এর মাধ্যমে, কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমাদের ঐক্যের ব্যাপারে প্রচেষ্টা চলছে। আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এর ব্যাপারে সক্রিয় আছে, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে যেন আমরা আমাদের দলকে, আমরা আমাদের মতকে, আমরা আমাদের চিন্তাধারাকে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা অলিগলিতে পৌঁছাই দিতে পারি। কথা বলেন ঠিক না? আমাদের তো আমাদের দলের কাজ আগায় দিতে হবে। কথা বলেন ঠিক না? স্পষ্ট ভাবে আমি বলতে চাই, আমাদের উপর থেকে যদি সমঝোতা হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমরা তো সমঝোতাই চাই। কি বলেন ঠিক না? সমঝোতাই আমরা চাই, সেজন্য আমরাও কাজ করছি এবং আমরা চাই আমাদের উপরে সমস্ত ইসলামী দলগুলো একত্রিত হয়ে আমরা যেন সামনে মাঠে ময়দানে কাজ করতে পারি। তবে আমি একটা কথা বলতে চাই, পীর সাহেব চরমনাই আমাদেরকে যে থিম দিয়েছেন আগামী নির্বাচনের জন্য, গত নির্বাচনের সময় বলেছিলেন পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে তাহলে প্রত্যেকটা দল নিজের সক্ষমতার উপরে সে সেই পরিমাণ এমপি দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? পিআর পদ্ধতি হলো প্রত্যেকটা দলের মার্কার উপরে নির্বাচন হবে, প্রত্যেকটা দলের মার্কার উপরে নির্বাচন হবে। অর্থাৎ মার্কা দল ছেড়ে দিবে, কোথাও কোনো প্রার্থী থাকবে না, শুধু মার্কায় সবাই ভোট দিবে। বাস, যে যত ভোট বেশি পাবে সে তত এমপি বেশি দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোন আসনে নির্ধারিত প্রার্থী না থাকবে, তখন সে কিন্তু বেশি শক্তি ব্যবহার করে, টাকা পয়সা খরচ করে মানুষের ভোটকে আত্মসাৎ করার জন্য অপচেষ্টায় লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই পিআর পদ্ধতির বাস্তবায়নের ব্যাপারে জনসাধারণকে সচেতন করতে হবে। মাঠে ময়দানে, ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে পৌঁছে হাত পাকার স্লোগানকে পৌঁছায় দিতে হবে। কারা কারা তৈরি আছি? আল্লাহু আকবার। আমি ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে সকলকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি